ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত প্রকাশ হবে আজ। এদিকে জীবন মৃত্যুর জুয়ায় বাংলাদেশিরা। অন্যদিকে ৩০ মিনিটের ব্যবধানে দক্ষিণ চীন সাগরে মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধ বিমান বিধ্বস্ত। এদিকে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশনার ইসি। একই সঙ্গে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চলতি সপ্তাহের মধ্যে শেষ করা হবে। রবিবার ২৬শে অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে একথা জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কবে শেষ হবে জানতে চাইলে ইসি সচিব বলেন, দল নিবন্ধনের ব্যাপারে অগ্রগতি মাঠ পর্যায় থেকে কিছু বাড়তি তথ্য আসছে। এটা পর্যালোচনা চলছে, এই সপ্তাহের ভেতরে কবে দেব, কারণ আমাদের তো একটা দায় আছে, আমাদের দিক থেকে তাগিদ আছে। জাতীয় নাগরিক পার্টির প্রতীক বরাদ্দের বিষয়টি কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে আক্তার আহমেদ সরাসরি কোনো জবাব দেয়নি। তিনি বলেন, প্রতীকের ব্যাপারটি আমরা পরে জানাবো। ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন কমিশনের আজকের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ইসি সচিব বলেন, সবকিছু ১০০% করা সম্ভব নয়। পরিস্থিতি প্রেক্ষাপটে কিছু জায়গা অ্যাডজাস্টমেন্ট, কিন্তু বিষয় আগেই কমপ্লিট করেছি, কিন্তু বিষয় অপেক্ষা করতে হয়েছে এবং কিছু কিছু বিষয়ে আরেকটু হয়তো অপেক্ষা করতে হবে। তিনি বলেন, এখন পর্যন্ত কিছুই নীতিতে মেপে সময় অনুযায়ী দিনক্ষণ তারিখ অনুযায়ী করা সম্ভব নয়। এই অ্যাডজাস্টমেন্ট আমাদের রাখতে হবে। এখন পর্যন্ত আতঙ্কিত হওয়া বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো কারণ বা পরিস্থিতি আমাদের মধ্যে হয়নি। গত শনিবার রাতে ইসি প্রসঙ্গের ভেতরে নির্বাচন ভবনের দক্ষিণ পাশে ককট বিস্ফোরণের ঘটনা ইসি মামলা করবেন কিনা জানতে চাইলে আক্তার আহমেদ বলেন, পুলিশ তাকে আটক করেছেন, এটা বাইরে ফেলেছেন। ইসিকে যদি মামলা করতে হয় করব। এর আগে ব্রিফের শুরুতে কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ইসি সচিব বলেন, তারা নির্বাচন প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। এছাড়া প্রবাসীদের ভোটার নিবন্ধন, প্রযুক্তির অপব্যবহার, নির্বাচনকালীন সময় নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও থেমে নেই রাশিয়ার শ্রমিক পাঠানো। নানান প্রবলনে তরুণদের রাশিয়া পাঠানোর সক্রিয় রিক্রুটিং এজেন্সির অবৈধ সিন্ডিকেট দুবাই, সৌদি আরব, তুরস্ক হয়ে যারা বাংলাদেশি কর্মীদের রাশিয়ায় পাঠায়, এরপর ১৫ দিনের পদক্ষিত শেষে তাদের পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে। গত কয়েক মাস রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছে অত্যন্ত অর্ধ-ডজন বাংলাদেশি। এরপরও থামছে না রাশিয়াগামী কর্মীর সংখ্যা। জীবন মৃত্যুর এই জুয়ায় প্রতিদিনই বাড়ছে অগ্রগতির লাইন। প্রতিসূত্রে জানা গিয়েছে, গত এক বছরে বাংলাদেশ থেকে রাশিয়ায় গেছেন প্রায় ২,০০০ শ্রমিক। যে কয়টি রিক্রুটিং এজেন্সি রাশিয়ান শ্রমিক পাঠায় তার মধ্যে অন্যতম ফেন্ডস অ্যান্ড কো অপারেশন এফসি রিক্রুটমেন্ট। প্রতিষ্ঠানটির দাবি, গত এক বছরে রাশিয়ায় পাওয়া শ্রমিকদের মধ্যে ৮০% তাদের মাধ্যমে গিয়েছেন। উত্তরায় দিয়াবাড়ি গোলচত্বরের পাশেই তাদের শ্রমিক কেন্দ্র, যেখানে গিয়ে দেখা গিয়েছে রাশিয়া গমনসেন শ্রমিকদের নির্মাণ কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিদিনই কয়েক ফিটকে ৮০ থেকে ১২০ জন শ্রমিককে প্রশিক্ষণ দেওয়া হয়। এসব কর্মী প্রায় সবাই তরুণ। নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্মীদের বয়সসীমা ২৩ থেকে ৩৮ বছর নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের এক কর্মকর্তা বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ কর্মীদের রাশিয়ায় পাঠানোর জন্য নির্বাচন করা হয়। প্রশিক্ষণ, ভিসা প্রক্রিয়া, বিমান টিকিট সহ প্রত্যেক কর্মীর কাছ থেকে আমরা ৬,২০,০০০ টাকা করে নিয়ে থাকি। আমাদের সঙ্গে চীনের কয়েকটি কোম্পানির চুক্তি রয়েছে। কর্মীদের মান যাচাই করে তারা সরাসরি নিয়োগ দিয়ে থাকে। তারাই মূলত রাশিয়ার ভিসা প্রস্তুত করে দেন। গত এক বছরে বাংলাদেশ থেকে রাশিয়ার ২,০০০ শ্রমিক পাঠানো হয়েছে। এর মধ্যে ৮০% এফসি রিক্রুটমেন্টের মাধ্যমে গিয়েছে। এ বিষয়ে অভিবাসন, বিজ্ঞাসনা ও ব্রাঙ্কের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরীফুল হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাংলাদেশ থেকে বিভিন্ন সময় মানব পাচার ঘটনা সংঘটিত হলেও যুদ্ধকে কেন্দ্র করে এভাবে মানব পাচার আগে ঘটেনি। টাকার লোভে পড়েই মূলত মানুষ এই ফাঁদে পা দিয়েছে। এর প্রভাব বাংলাদেশের শ্রম বাজারের উপর পড়ছে। বহির্বিশ্বে বাংলাদেশের শ্রম বাজার মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রচার কিংবা সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরির উদ্যোগ দেখা যায়নি। বরং সরকার রাশিয়ার লোক পাঠানোর অনুমতি প্রদান করেছেন। এ মুহূর্তে সরকারের উচিত রাশিয়া যাওয়ার ছাত্রপদ দেওয়া বন্ধ করা, একই সঙ্গে সাধারণ মানুষকে সচেতন করতে যথাযথ উদ্যোগ গ্রহণ করা।
নড়াইল সদর উপজেলার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে এবার বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। এর আগে একই অভিযোগে পৃথক আরেকটি মামলা দায়ের করা ভুক্তভোগী পরিবার এ ঘটনার পর অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। রবিবার ২৬শে অক্টোবর রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ তরিকুল ইসলাম মাগুরা কালুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর যোগদান করেন আর চলতি বছরের আগস্ট মাস থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার বাড়ি নড়াইল সদরের বোরামারা গ্রামে। জেলা শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত বরখাস্তের চিঠি বলা হয়েছে, তরিকুল ইসলাম অর্থের বিনিময়ে নিয়মিত শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে কোচিং করাতেন। চলতি মাসের ১৫ অক্টোবর কোচিং শেষ পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে তদন্তে প্রমাণিত হয়। এর কারণে সরাসরি সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপলিং বিধিমালা ২০১৮ এর আলোকে ২২ অক্টোবর থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, অভিযুক্ত শিক্ষক তরিকুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্রহানির অভিযোগে তদন্তে প্রমাণিত হয় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে। মামলায় ১,০০০ সূত্রে জানা গিয়েছে, ১৫ অক্টোবর বিকালে স্কুল ছুটির পর ৪ শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে প্রাইভেট পড়াচ্ছিলেন তরিকুল ইসলাম। এ সময় কৌশলে ৩ শিক্ষার্থীকে বাইরে পাঠিয়ে দিয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা চালান। এদিকে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পৃথক একটি মামলা দায়ের করেন অভিযুক্ত পরিবার। তবে মামলার ৫ দিনেও আসামি গ্রেপ্তার না হয় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এ ঘটনায় সর্বশেষ গত ২১শে অক্টোবর নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয় বলে জানিয়েছেন অভিযুক্ত পরিবারের সদস্যরা। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের এক সদস্য বলেন, সবকিছু উপেক্ষা করে সামাজিক সম্মানহানিকে তুচ্ছ করে মামলা করেছি, কিন্তু ৫ দিনেও অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা নড়াইল সদর থানা উপ পরিদর্শক SI মাসুদ রানা বলেন, অভিযুক্ত শিক্ষক তরিকুলকে এখন গ্রেপ্তার করা যায়নি, তবে তাকে ধরতে আমাদের চেষ্টা অব্যাহত আছে। ৩০ মিনিটের ব্যবধানে দক্ষিণ চীন সাগরে পৃথক ঘটনায় মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার এবং যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছেন। পরিবারে একই ঘটনার সব সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনী ২ ঘটনার কারণে অনুসন্ধানের কাজ শুরু করেছেন। রবিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে X এর এক পোস্টে দেশটির নৌবাহিনী জানায়, মেরিটাইম স্ট্রাইক স্কোয়াড্রন SIM ব্যালটক্যানস এর জন্য নিযুক্ত একটি MH-60R সিলক হেলিকপ্টার স্থায়ী সময় দুপুর ৩:৩০টার দিকে বিমানবাহিনী জাহাজ USS নিমিৎজ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করার সময় বিধ্বস্ত হয়। এরপর বিকাল ৩:৩০টার দিকে স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন VFA-22 এর ফাইটিং রেড ক্রস এর জন্য নিযুক্ত একটি FA-18F সুপার হর্নেট টাইটার নিমিৎজ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করার সময় বিধ্বস্ত হয়। নৌবাহিনী জানিয়েছেন, ২ আকাশযানের সূত্রে সদস্যরা সফলভাবে বেরিয়ে আসতে এবং নিরাপদে উদ্ধার করা হয়েছে। চীন এবং দক্ষিণ পূর্ব এশীয় বেশ কয়েকটি দেশ দ্বারা বেশটি গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগরের কিছু অংশের মালিকানা নিয়ে কয়েকটি দেশের মধ্যে বিরোধ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়ার কূটনৈতিক সফরের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। চলতি সপ্তাহে বাণিজ্য বিষয়ে চুক্তি করতে দক্ষিণ কোরিয়ায় চীনা নেতা শি জিনপিং এর সাথে ট্রাম্পের বৈঠক করার কথা রয়েছে।